আশিক চৌধুরীর থেকেও মেধাবী যে 5 দেশপ্রেমিককে দেশে ফেরালে বদলে যাবে বাংলাদেশ, দেখুন কারা তারা। বেশ কিছুদিন ধরে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে নিয়ে তুমুল আলোচনা চলছে, যিনি ডক্টর ইউনূসের ডাকে সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে মাতৃভূমির টানে দেশে ফিরে এসেছেন। তারপর থেকে তিনি কতটা দুর্দান্ত কাজ করছেন সেটা তো কারোরই অজানা নয়। তবে কেবল একজন আশিক চৌধুরীই নন, তার মতো সৎ, যোগ্য, দক্ষ আরো বেশ কিছু যোগ্য আশিক চৌধুরী এখনো বিলেতে পড়ে আছেন। ডক্টর ইউনূস একটি ডাক দিলে তারাও দেশে ফিরে আসতে পারেন, আর দেশের জন্য তাদের ফেরানো উচিত। চলুন একে একে তেমনি 5 জন সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, পিনাকি ভট্টাচার্য। সকলের প্রিয় রাজনীতি বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য, যিনি উচিত কথা বলতে আওয়ামী লীগ, বিএনপি কাউকে ছাড় দেন না, জামাতকেও না। এমনকি কেবলমাত্র তার কথায় এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। তাহলে বুঝেন তার প্রভাব কতটুকু। কখনই কি ভেবে দেখেছেন একজন হিন্দু হওয়ার পরও তিনি বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয়? সোশ্যাল মিডিয়ায় একটি বাংলাদেশে এমন কোনো আলেম নেই যিনি তার ভিডিও দেখেন না। এর পেছনের কারণ তার দেশপ্রেম। এখানে ধর্মটা মুখ্য কোনো ব্যাপার নয়। আর পিনাকি যেহেতু একজন সত্যিকারের দেশপ্রেমিক, সেহেতু তাকেও দেশে ফেরানো উচিত। দেশে ফিরে তাকে কোনো বড় দায়িত্ব দেওয়া হলে আশিক চৌধুরীর মতোই সামলাতে পারবেন। জানিয়ে রাখি, পিনাকি ভট্টাচার্য 1967 সালে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে আছেন এবং সেখানে পিএইচডি করছেন। পিনাকি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ রচনা করেছেন এই ভদ্রলোক। তার মতো ব্যক্তিকে দেশে ফেরাতে না পারা এ জাতির জন্যই দুর্ভাগ্যের। নাম্বার 2, মেজর ডালিম। পুরনো দেশপ্রেমিকের মধ্যে জনাব মেজর ডালিম অন্যতম একজন। তাকে দেশে ফেরাতে পারলে নিশ্চিতভাবে জাতির কল্যাণ হতে পারে। সপরিবারে মুজিব 50 বছর পর কয়েক মাস আগে তিনি প্রকাশ্যে আসেন। যদিও সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই লাইভে তিনি দেশে ফেরার বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে পরে ইউটিউবে এক ভিডিওতে পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, তিনি বলেছেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন। আমাদের দেশের নতুন সংবিধান লিখলে 15ই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। তিনি বলেন, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। বাংলাদেশে যতবার ডালিমরা আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবে। মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য। বলেন, কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ, কখনো তাদের নাম হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। প্রবাসী এই অ্যাক্টিভিস্ট বলেন, 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি। সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। পিনাকির এমন তথ্য জানানোর পর নেটিজেনরা জানতে চাচ্ছে, দেশে ফিরলে মেজর ডালিম কি রাজনীতি করবেন? করলে কোনো দলে যোগ দেবেন? ডালিম রাজনীতি করবেন কিনা সেটা তার টকশোতে কিছুটা বোঝা গিয়েছিল। টকশো শুরুর দিকেই কোনো এক সময় তিনি বলেছিলেন, আমি এবং আমার সাথী ভাইয়েরা যারা এখনো বেঁচে আছি, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবী ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। নাম্বার 3, সাংবাদিক ইলিয়াস। জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনকে কে না চেনেন? একজন সত্যিকারের দেশপ্রেমিক ও পরোপকারী মানুষ হিসেবে অনেকে তাকে দেশে ফেরানোর কথা বলেন। অনেকে বলেন তার মতো একজন মেধাবী মানুষকে এভাবে অপচয় করা ঠিক হচ্ছে না। ইলিয়াস হোসেনকে দেশে ফিরিয়ে এনে গোয়েন্দা বিভাগে যুক্তের কথাও বলেন কেউ কেউ। তাদের দাবি, এই সেক্টরে ইলিয়াস হোসেন দারুণ কাজ করে দেখাতে পারবেন। জানিয়ে রাখি, ইলিয়াস হোসেন বাংলাদেশে বসবাসরত অবস্থায় 21 টিভিতে কর্মরত ছিলেন। তিনি 21 টিভির অপরাধ বিষয়ক অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান 21-এর চোখ পরিচালনা করতেন। এর আগে তিনি সর্বপ্রথম আলোচনায় আসেন 2014 সালের নির্বাচনের সময়। সে সময় একটি ফুটেজ থেকে দেখা যায় তিনি একজন জাল ভোটারকে আটক করেছেন। অনেকটা পুলিশের মতোই মাইক্রোফোন হাতে এই জাল ভোটারকে আটক করেন। এরপরও দেখা যায় পুলিশ তাকে কিছুই বলছে না। মূলত এই ভিডিও ভাইরাল হলে প্রশ্নের মুখে পড়ে আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থা। এরপর থেকে সরকারের নজরে পড়ে যায় সে। এরপর 21 টিভির মালিকানা পরিবর্তন হয়, চাকরি হারান তিনি। এক পর্যায়ে বিভিন্ন হামলা হয় তার নামে। শেষ পর্যন্ত রাতের আধারে ভারত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাংবাদিক ইলিয়াস। তারপর থেকে বিদেশে বসে একের পর এক অজানা খবর তিনি বিদেশের মাটিতে বসে বের করে আনছেন, কিন্তু দেশে থেকেও তা পারছেন না বাংলাদেশের অন্যান্য সাংবাদিকরা।
তাহলে বোঝেন তাকে দেশে কতটা দরকার। নাম্বার 4, মনিকা ইউনুস। বাংলাদেশের মেধাবী এক তরুণী মনিকা ইউনুস। যদিও তিনি বিলেতে বেড়ে উঠেছেন, তবু তিনি বাংলাদেশেরই সন্তান, কারণ তার জন্ম বাংলাদেশে, তার বাবা একজন বাংলাদেশী। নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকা মূলত একজন গায়িকা হলেও তিনি বেশ মেধাবী। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে তিনি দেশের জন্য বড় কোনো অবদান রাখতে পারবেন। তাই অনেকে দাবি তুলেছেন দেশের সন্তানকে এভাবে বিদেশে ফেলে না রেখে দেশে ফিরিয়ে আনা হোক, তাকে সরকারি কোনো কাজে লাগানো হোক। জানিয়ে রাখি, মনিকার মা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী রাশিয়ান বংশোদ্ভূত ভেরা ফরেস্টেনকো। 1967 সালে ভ্যান্ডারভিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সময় মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার পরিচয় হয় এবং 1970 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু মনিকা জন্মের কিছুদিনের মধ্যেই তার পিতামাতার বিচ্ছেদ ঘটে। পরে মনিকার মা মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যান। সেখানে তিনি নিজের বাবা মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। এরপর থেকে ডক্টর ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম। 13 বছর বয়সে মনিকা ম্যাসাচুসেটসের প্রখ্যাত মিউজিক সেন্টারে ভর্তি হন। সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান। 1997 সালে প্রখ্যাত লরেন্সভিল স্কুলে ভর্তি হওয়ার পর তিনি জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন। সেখান থেকেই তিনি ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি নেন। ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা 2004 সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন। 2005 সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন। হাসিনা আমলে বাবার বিপক্ষে মিথ্যে মামলা নিয়ে একটি বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি আলোচনায় আসেন। নাম্বার 5, রবিন খোদা। এই ব্যক্তিকে খুব বেশি মানুষ হয়তো চেনেন না, এমনকি ধারণাও করতে পারবেন না তিনি কতটা মহৎ। মাস কয়েক আগেই